হাই স্টুডেন্টস, গত ক্লাসে তোমাদের কার্বোহাইড্রেটের বিষয়ের মধ্যে ডেফিনেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড ফাংশন সম্বন্ধে বলেছিলাম। ক্লাসিফিকেশনের মধ্যে মনোস্যাকারাইডটি যত্ন সহকারে বিশ্লেষণ করেছি, কিন্তু অলিগোস্যাকারাইড, পলিগোস্যাকারাইড সেইভাবে ডিটেলসে বলা হয়নি। তো ক্লাসিফিকেশনের মধ্যে বাকি অংশগুলি শুধু ছুঁয়েই চলে গেছিলাম। এবার অলিগোস্যাকারাইড এবং পলিগোস্যাকারাইডের ডেফিনেশন, ফাংশন, ডেলি রিকোয়ারমেন্টস, অভাবজনিত আধিক্যজনিত ফল এবং এর সাথে সাথে ডায়েটারি ফাইবার, RDA রিকমেন্ডেড ডায়েটারি অ্যালোয়েন্সের সম্বন্ধে তোমাদের বলবো। আমি তোমাদের এই বিষয়গুলি নোটসের আকারে ভালোভাবে বুঝিয়ে দেব, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। চলো শুরু করা যাক। তোমাদের মনোস্যাকারাইডের ফাংশন পর্যন্ত পড়িয়েছিলাম। আজ তোমাদের পড়াবো ডেলি রিকোয়ারমেন্টস অফ মনোস্যাকারাইড, অর্থাৎ দৈনিক প্রয়োজনীয়তা। ICMR এর সুপারিশ অনুযায়ী একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন মোট তাপশক্তির শতকরা 5 ভাগের বেশি একক শর্করা নেওয়া উচিত নয়। তো এটাই হচ্ছে যে দৈনিক প্রয়োজনীয়তা। এরপর আসবো ডেফিসিয়েন্সি সিমটমস অফ মনোস্যাকারাইড, মনোস্যাকারাইডের অভাবজনিত ফল। তো এই মনোস্যাকারাইড অভাবজনিত ফলে কি হয় না, 1 নম্বর হচ্ছে গঠন ব্যাহত হয়, অর্থাৎ তাপশক্তির অভাবে কোষের গঠন, বৃদ্ধি ও কার্যক্ষমতা ব্যাহত হয়। 2 নম্বরে অভাবে কি হয় না, স্নায়ুতন্ত্র বিকল, অর্থাৎ মস্তিষ্ক কোষে তাপশক্তির অভাবজনিত জটিলতার সৃষ্টি হয়, স্নায়ুতন্ত্রের কাজে বিঘ্ন ঘটে যদি মনোস্যাকারাইড ঠিকঠাকভাবে গ্রহণ না হয়। এরপর আসবো 3 নম্বরে স্মৃতিভ্রংশ, স্মৃতিশক্তি বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। 4 নম্বর কিটোসিসের প্রাদুর্ভাব, কিটোসিস রোগের প্রাদুর্ভাব ঘটে। 5 নম্বরে আসবো ক্যালসিয়াম শোষণ, ক্যালসিয়াম শোষণ বিঘ্নিত হয়। 6 নম্বরে আসবো ক্ষত নিরাময়ে বিলম্ব, ক্ষত নিরাময় মনোস্যাকারাইডের অভাবে কি হয় না, ক্ষত নিরাময় বিলম্ব ঘটে। আর হচ্ছে যে মনোস্যাকারাইডের অভাবে টিউমার জাতীয় অতিরিক্ত কোষস্ফীতি সম্ভাবনা থাকে। নেক্সট হচ্ছে শারীরিক ও মানসিক দুর্বলতা, মনোস্যাকারাইডের অভাবে শারীরিক বা মানসিক কাজ করার উৎসাহ নষ্ট হয়ে যায় এবং শরীর দুর্বল হয়ে যায়। এরপর আসবো মনোস্যাকারাইডের আধিক্যজনিত ফল। এর ফলে কি হয় না, একক শর্করা থেকে বিপাকের ফলে উৎপন্ন ফ্যাট চর্বি রূপে শরীরে জমা হয়, ফলে শরীরের মেদ বৃদ্ধি পায় ও স্থূলতার সৃষ্টি হয়। 2 নম্বর হাইপারগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। 3 নম্বর স্থূলতাজনিত কারণে উচ্চ রক্তচাপ ও অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার সম্ভাবনা থাকে। 4 নম্বর অতিরিক্ত একক শর্করা গ্রহণে পেট ফাঁপার সম্ভাবনা থাকে। এই হলো মনোস্যাকারাইডের সম্পূর্ণ তথ্য দিয়ে দিলাম তোমাদেরকে। এরপর কার্বোহাইড্রেটের দ্বিতীয় ভাগ স্বল্প শর্করাতে আসবো, অর্থাৎ অলিগোস্যাকারাইড বলা হয়। এর ডেফিনেশন কি, 2 বা ততোধিক 2 বা 10 একক শর্করা অণু গ্লাইকোসাইটিক বন্ধনীর দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে শর্করা গঠন করে তাকে অলিগোস্যাকারাইড বা স্বল্প শর্করা বলে। ঠিক আছে, তো এইখানে দেখো 2 বা ততোধিক মানে 2 থেকে 10 একক শর্করা অণু, হ্যাঁ, তো কী হয় না, গ্লাইকোসাইটিক বন্ধনের দ্বারা যুক্ত হয়ে পরস্পর সাথে যুক্ত হয়ে অলিগোস্যাকারাইড গঠন করে। এখানে দেখো দুটো, এখানে আলফা গ্লুকোজ, এটা বিটা গ্লুকোজ। দেখো এখানে কার্বন সংখ্যা 1, এখানে 2, ঠিক আছে। আর এই দেখো পরস্পরের সাথে এটা হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধন, এটা হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধনই বলে, ঠিক আছে। তো এটা হচ্ছে যে দেখো এইটা হচ্ছে বন্ধন, ঠিক আছে, এটা হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধন, ঠিক আছে। আর এটা হচ্ছে যে অ্যালিফ্যাটিক যোজক, এটা হচ্ছে অ্যালিফ্যাটিক যোজক, ঠিক আছে। তাহলে এখানে দুই কার্বন, এটা 1 নম্বর কার্বন, তাহলে এই বন্ধনটার নাম কি না, আলফা 1,2 গ্লাইকোসাইটিক বন্ধন, ঠিক আছে। যুক্ত হয়ে কি হয় না, স্বল্প শর্করা তৈরি করছে, ঠিক আছে। হ্যাঁ, এবার হচ্ছে যে গ্লাইকোসাইটিক বন্ধনী কাকে বলছি না, স্বল্প শর্করাকে আর্দ্র বিশ্লেষণ করলে একাধিক সরল শর্করা উৎপন্ন হয়। একক শর্করার অণুগুলি যে বন্ধনীর দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয় সেই বন্ধনীকে গ্লাইকোসাইটিক বন্ধনী বলে। একটি শর্করা, এখানে দেখো 1 নম্বর কার্বন, হ্যাঁ, এবং অন্যান্য শর্করা 2 নম্বর কার্বন সঙ্গে যুক্ত হলে তাকে 1,2 গ্লাইকোসাইটিক বন্ধনী বলে। একই পদ্ধতিতে 1.4 গ্লাইকোসাইটিক ও 1,6 গ্লাইকোসাইটিক বন্ধনী গঠিত হয়,
ঠিক আছে। এরপর আমরা আরেকটু ডিটেলসে জানবো যে সরল শর্করার অ্যালিফ্যাটিক যোজক কীভাবে গঠিত হয়। না, একক শর্করা অণুগুলি, দেখো এটা হচ্ছে গ্লুকোজ, একক শর্করা অণুগুলি যখন পরস্পর যুক্ত হয়ে স্বল্প শর্করা বা যৌগিক শর্করা তৈরি করে তখন অ্যালডিহাইড বা কিটোন বর্গীয় কার্বনে, দেখো কিটোন বর্গীয় কার্বন এটা, ঠিক আছে, দ্বিযোজী বন্ধনী চতুর্থ অথবা পঞ্চম কার্বনের অ্যালকোলীয়, পঞ্চমে অ্যালকোলীয় যে অ্যালকোহলিক গ্রুপের হাইড্রোজেন গ্রহণ করে, ঠিক আছে, একযোজী বন্ধনীতে পরিণত হয়। দেখো একযোজী বন্ধনীতে পরিণত হচ্ছে, দেখো একযোজী বন্ধনীতে পরিণত হয় এবং দুটি কার্বনের মধ্যে এই দুটি কার্বনের মধ্যে অ্যালিফ্যাটিক যোজক আবদ্ধ হয়। দেখো অ্যালিফ্যাটিক যোজক আবদ্ধ হচ্ছে এইভাবে। তো এইভাবে সরল শর্করার অ্যালিফ্যাটিক যোজক গঠিত হয়। এরপর আসবো উৎস, কোথা থেকে পাওয়া যায় অলিগোস্যাকারাইড। না, আখের গুড়, চিনি, দুধ, অঙ্কুরিত দানা শস্য, মাশরুম, মূল জাতীয় সবজি, রসুন, পেঁয়াজ ইত্যাদি থেকে অলিগোস্যাকারাইড পাওয়া যায়। এরপর আসবো অলিগোস্যাকারাইডের বৈশিষ্ট্য। এর প্রথম বৈশিষ্ট্য ভৌত ধর্ম। না, ইহা সাধারণত বর্ণহীন, গন্ধহীন ও জলের দ্রাব্য যৌগ। দ্বিতীয় নম্বর আসবো বিজারণ ধর্ম। ইহা সুক্রোজ ও র্যাফিনোজ ব্যতীত অন্যান্য দ্বিশর্করাগুলি বিজারিত হয়। তৃতীয় নম্বর আসবো আর্দ্র বিশ্লেষণ। দ্বিশর্করাগুলি আর্দ্র বিশ্লেষিত হয়ে একক শর্করায় পরিণত হয়। চতুর্থ নম্বর আসবো বারফয়েড দ্বারা বিজারিত হওয়ার ক্ষমতা। ইহা একক শর্করার তুলনায় ধীর গতিতে মল্টোজ ও ল্যাকটোজ বারফয়েড দ্রবণের দ্বারা বিজারিত হয়ে বর্ণ বিক্রিয়া ঘটায়। 5 নম্বরে আসবো রাসায়নিক বিক্রিয়া। সুক্রোজ লঘু H2SO4 লঘু HCl বা H2SO4 দ্রবণ দ্বারা আর্দ্র বিশ্লেষিত হওয়ার পর বেনেডিক্ট ও ফেলিং দ্রবণ দ্বারা বিজারিত হতে পারে এবং বর্ণ পরিবর্তন করতে পারে। 6 নম্বর আসবো গঠনগত বৈশিষ্ট্য। দুটি একক শর্করা গ্লাইকোসাইটিক বন্ধনীর দ্বারা যুক্ত হয় এবং এক অণু জল প্রতিস্থাপন করে। ক্লাসিফিকেশন অফ অলিগোস্যাকারাইড। তো অলিগোস্যাকারাইডের শ্রেণীবিভাগ। অলিগোস্যাকারাইডকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। এটা দ্বিশর্করা, ত্রিশর্করা, চতুঃশর্করা। প্রথমে আসবো দ্বিশর্করা। দ্বিশর্করা জিনিসটা কি না, দুটি একক শর্করা অণু পরস্পর যুক্ত হয়ে দ্বিশর্করা গঠন করে। ঠিক আছে, যেমন হচ্ছে যে সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ, ট্রেহালোজ প্রভৃতি শর্করাগুলি হচ্ছে দ্বিশর্করার উদাহরণ। তো এগুলো কোথা থেকে পাওয়া যায়? ঠিক আছে, সুক্রোজ কোথা থেকে পাওয়া যায়? চিনি, গুড় ও বিট শর্করা থেকে পাওয়া যায়। ল্যাকটোজ কোথা থেকে পাওয়া যায়? দুধ থেকে তৈরি খাদ্য থেকে পাওয়া যায়। মল্টোজ কোথা থেকে পাওয়া যায়? অঙ্কুরিত দানাশস্য গাঁজানো বস্তু থেকে পাওয়া যায়। ট্রেহালোজ কোথা থেকে পাওয়া যায়? না, মাশরুম থেকে পাওয়া যায়। এরপর আসবো ক্লাসিফিকেশন অফ দ্বিশর্করা। দ্বিশর্করার হচ্ছে যে শ্রেণীবিভাগ। তো প্রথমে আসবো সুক্রোজ। সুক্রোজ কাকে বলে না, এক অণু গ্লুকোজ ও এক অণু ফ্রুক্টোজ 1,2 গ্লাইকোসাইটিক বন্ধনীর দ্বারা যুক্ত হয়ে সুক্রোজ গঠিত হয়। বিক্রিয়াকালে এক অণু জল অপসারিত হয়। সুক্রোজ ইক্ষু শর্করা নামে পরিচিত। যেমন হচ্ছে যে আখের গুড়, চিনি, আখের রস, মিশ্রি, বিট, গাজর ইত্যাদি সুক্রোজের উৎকৃষ্ট উৎস। আমি এখানে দেখিয়েছি যে একটা সুক্রোজ কীভাবে তৈরি হচ্ছে। দেখো, গ্লুকোজের সঙ্গে ফ্রুক্টোজ যদি যুক্ত করা হয় তাহলে এক অণু জল অপসারিত হয়, সঙ্গে সুক্রোজ তৈরি হয়। ঠিক আছে, আর এইটা হচ্ছে যে অ্যালিফ্যাটিক যোজক, তো যুক্ত হয়ে এইভাবে সুক্রোজ তৈরি হয়। নেক্সট আসবো ল্যাকটোজ। গ্লুকোজ ও গ্যালাক্টোজ 1,4 গ্লাইকোসাইটিক বন্ধনীর দ্বারা যুক্ত হয়ে ল্যাকটোজ গঠন করে। এই শর্করা দুগ্ধ শর্করা নামে পরিচিত। দুধ হলো এই শর্করার প্রধান উদাহরণ। ঠিক আছে, এখানে কী হবে ল্যাকটোজ তৈরি হচ্ছে, আমি এখানে রাসায়নিক বিক্রিয়া সাজিয়ে দেখিয়েছি। যেমন গ্লুকোজের সঙ্গে গ্যালাক্টোজ যদি যোগ করা হয় তাহলে এক অণু জল অপসারিত হয়। অপসারিত হলে ল্যাকটোজে উৎপন্ন হয়, এইভাবে উৎপন্ন হয়। ঠিক আছে, এটা হচ্ছে রৈখিক গঠন। এই স্ট্রাকচারটা হচ্ছে রৈখিক গঠনের স্ট্রাকচার। তো নেক্সট আসবো মল্টোজ। মল্টোজ কাকে বলে না, 2 অণু গ্লুকোজ 1,4 গ্লাইকোসাইটিক বন্ধনীর দ্বারা যুক্ত হয়ে এক অণু মল্টোজ তৈরি করে। এই শর্করা মদ শর্করা নামে পরিচিত। এই শর্করা মদ শর্করা নামে পরিচিত। যেমন গাঁজানো,
অঙ্কুরিত দানাশস্য ও গাঁজানো বস্তুতে এই শর্করা পাওয়া যায়। তো কীভাবে মল্টোজ তৈরি হচ্ছে এখানে আমি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখি। দেখো এখানে হচ্ছে আমি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখিয়েছি গ্লুকোজ সঙ্গে গ্লুকোজ যুক্ত হলে মল্টেজ তৈরি হচ্ছে, যে দেখো মল্টোজ তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এরপর আসবো ট্রেহালোজ। তো ট্রেহালোজ কাকে বলে না, দু অণু গ্লুকোজ দ্বারা গঠিত এই দ্বি-শর্করাটি মাশরুম শর্করা নামে পরিচিত। ঠিক আছে, মাশরুম ছাড়া কীট পতঙ্গ ও এর উপস্থিতি লক্ষ্য করা যায়। ট্রেহালোজ জিনিসটা কি, দু অণু গ্লুকোজ দ্বারা গঠিত এই দ্বি-শর্করাটি মাশরুম শর্করা নামে পরিচিত। মাশরুম ছাড়া কীটপতঙ্গ মধ্যে ও এর উপস্থিতি লক্ষ্য করা যায়। তো এই হলো ট্রেহালোজ। এরপর আসবো আমি এখানে স্ট্রাকচার দেখিয়েছি। তো এই স্ট্রাকচারগুলো পরীক্ষায় আসে যে মল্টোজের স্ট্রাকচার কীরকম হবে দেখাও। তো মল্টোজের স্ট্রাকচার এভাবে দিবে। তো সুক্রোজের স্ট্রাকচার আছে, যে সুক্রোজের স্ট্রাকচার এঁকে দেখাও, ল্যাকটোজের স্ট্রাকচার এঁকে দেখাও। তো আমি সেই জন্য এই স্ট্রাকচার রৈখিক গঠন অনুযায়ী স্ট্রাকচারটা আমি এখানে দেখিয়েছি। এরপর আসবো তৃতীয় নম্বরে ত্রিশর্করা। দ্বিতীয় নম্বরে আসবো ত্রিশর্করা। ঠিক আছে, এর আণবিক সংকেত C16H32 ও সিক। ঠিক আছে, তো ত্রিশর্করা জিনিসটা কি না, তিনটি একক শর্করা পরস্পর যুক্ত হয়ে ত্রিশর্করা গঠিত হয়। ঠিক আছে, তো অন্যভাবে বলা যায় উক্ত শর্করাগুলি আদ্র বিশ্লেষিত হয়ে তিনটি একক শর্করা উৎপন্ন করে। যেমন হচ্ছে যে র্যাফিনোজ হচ্ছে যে ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ প্লাস গ্লুকোজে তৈরি হয়। এর উৎস কি না, মূল জাতীয় সবজিতে এই ধরনের শর্করা দেখা যায়। ঠিক আছে, নেক্সট আসবো চতুঃশর্করা। এর সংকেত C24H42 ও 21। ঠিক আছে, চতুঃশর্করা। তো একে বলা টেট্রাস্যাকারাইড বলা হয়, আর ত্রিশর্করাকে বলা হয় ট্রাইস্যাকারাইড। ঠিক আছে, তো চতুঃশর্করা কি না, চারটি একক শর্করা অণু রাসায়নিক বিক্রিয়া গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা পরস্পর যুক্ত হয়ে যে শর্করা উৎপন্ন করে তাকে চতুঃশর্করা বলে। যেমন স্টাকিওজ, তারপর হচ্ছে স্কোরোডেজ প্রভৃতি এই শর্করার উদাহরণ। উৎস কোথা থেকে পাওয়া যায়, রসুন, পেঁয়াজ ইত্যাদি কন্দ জাতীয় উদ্ভিদে এই শর্করা পাওয়া যায়। এরপর আসবো ফাংশন অফ অলিগোস্যাকারাইডের কাজ আমরা জানবো। যে প্রথম কাজ হচ্ছে সারবৃত্তীয় কাজ। অলিগোস্যাকারাইড শর্করাগুলি পাচিত হয়ে একক শর্করা পরিণত হয় এবং এক শর্করায় শারীরবৃত্তীয় কাজগুলি সম্পন্ন করে। দ্বিতীয় নম্বরে যে ছানি প্রতিরোধ কীভাবে করে না, ল্যাকটোজ শর্করা দুধকে দইতে পরিণত করতে সাহায্য করে, এছাড়া ছানি সৃষ্টিতে বাধা দেয়। তিন নম্বরে আসবো হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধ। জিনিসটা কি না, হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধ করতে সাহায্য করে এই অলিগোস্যাকারাইড। চতুর্থে আসবো তাপশক্তি উৎপাদন। ঠিক আছে, তাপশক্তি উৎপাদন অলিগোস্যাকারাইড তাপশক্তি সরবরাহ করে দেহ গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে। 5 নম্বরে আসবো ফলের রস থেকে পানীয় প্রস্তুত কীভাবে করে না, ফলের রস গেঁজিয়ে নানান পানীয় তৈরিতে সাহায্য করে এই অলিগোস্যাকারাইড। 6 নম্বরে আসবো খাদ্য সংরক্ষণ। অলিগোস্যাকারাইড কী করে, তার সুক্রোজ খাদ্য সংরক্ষক হিসাবে ব্যবহৃত হয়। এরপর আসলে দৈনিক প্রয়োজনীয়তা। অলিগোস্যাকারাইড দৈনিক কত পরিমাণ প্রয়োজন হয় না, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন মোট তাপশক্তির 10 থেকে 15% দ্বি-শর্করা জাতীয় খাদ্য থেকে গ্রহণ করা প্রয়োজন। এরপর আসবো অভাবজনিত ফল। অলিগোস্যাকারাইডের অভাবে কি হয় না, তাপশক্তি ঘাটতিতে শরীর দুর্বল হয়। তবে শ্বেতসার জাতীয় খাদ্য থেকেই এই ঘাটতি পূরণ করা হয় বলে জটিলতার সৃষ্টি তেমন হয় না। রক্তে শর্করার অভাবে হাইপোগ্লাইসেমিয়া দেখা দেয়। একক শর্করার অভাবের ফলে যে সমস্যা সৃষ্টি হয়, দ্বি-শর্করার অভাবে ওই সমস্যাগুলি দেখা দেয়। এরপর আসবো আধিক্যজনিত ফল। যদি প্রচুর পরিমাণে যদি অলিগোস্যাকারাইড আমাদের শরীরে ঢুকে তো কি ভয়ানক অবস্থা হতে পারে না, অতিরিক্ত দ্বি-শর্করা গ্রহণে একক শর্করার মতোই শারীরিক সমস্যা সৃষ্টি হয়। এই জাতীয় খাদ্য উপাদান লজেন্স, চকোলেটের মতো চটচটে পদার্থ তৈরিতে ব্যবহৃত হয়। শিশুরা এই ধরনের খাদ্যে আসক্ত হয়ে পড়ে এবং এর অধিক গ্রহণে দাঁতে জীবাণু সংক্রমণ ঘটে, মুখে ক্ষত হয় ও অকালে দাঁত নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এরপর আসবো পলিস্যাকারাইড। এর সংকেত C6H12 ও 6N।
ঠিক আছে। আর ডেফিনেশন কী হবে না, ঠান্ডা জলে অদ্রাব্য উচ্চ আণবিক ওজনযুক্ত একটি জটিল যৌগ যা 10-এর অধিক সরল শর্করার অণু সরলাকারে অথবা শাখান্বিতভাবে গ্লাইকোসাইডিক বন্ধনী দ্বারা যুক্ত হয়ে তৈরি হয় তাকে পলিস্যাকারাইড বা বহু শর্করা বলে। কোথা থেকে পাওয়া যায় এই পলিস্যাকারাইড না, ভুট্টা, মিলেট, চাল, অঙ্কুরিত বীজ বা কাগজ, তুলো ইত্যাদি থেকে এইগুলো পাওয়া যায়, বহু শর্করা পাওয়া যায়। এরপর আসবো ক্যারেক্টারিস্টিক অফ পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের বৈশিষ্ট্য কি না, দ্রাব্যতা। ইহা ঠান্ডা জলে সম্পূর্ণরূপে অদ্রাব্য বহু একক শর্করার যৌগ। দ্বিতীয় নম্বরে আসবো দ্রাবক। ইহা শ্বেতসার, হেমি, সেলুলোজ, পেকটিন ও গাম উষ্ণ জল ও ক্ষারীয় দ্রবণে দ্রবীভূত হয়। তৃতীয় নম্বরে আসবো আর্দ্র বিশ্লেষণ ধর্ম। ইহা আর্দ্র বিশ্লেষিত হয়ে বহু একক শর্করা উৎপন্ন হয়। পাচন ধর্ম, পলিস্যাকারাইড শ্বেতসার, ডেক্সট্রিন ইত্যাদি সহজপাচ্য যৌগিক শর্করা। 5 নম্বর আসবো বর্ণ বিক্রিয়া। লঘু আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করে শ্বেতসার নীল বর্ণ ধারণ করে। 6 নম্বর আসবো রক্ত শর্করা হ্রাসকরণ ধর্ম। ইহা কি না, শ্বেতসার দ্বিশর্করা বা একক শর্করার মতো তাড়াতাড়ি রক্তে শর্করার স্তর বাড়াতে পারে না। 7 নম্বরে আসবো ডেক্সট্রিনের বর্ণ বিক্রিয়া। কীভাবে করে না, লঘু আয়োডিনের মিশ্রণে ডেক্সট্রিন লালচে বাদামি রং ধারণ করে। এরপর আসবো ক্লাসিফিকেশন অফ পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডকে দু ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হোমোগ্লাইক্যান আর একটা হচ্ছে হেটারোগ্লাইক্যান। ঠিক আছে, তো হোমোগ্লাইক্যান কাকে বলে না, যে সব শর্করা একই প্রকার একক শর্করা দ্বারা গঠিত তাদের হোমোগ্লাইক্যান বলে। যেমন উদাহরণ হিসাবে শ্বেতসার। শ্বেতসার জিনিসটা কি না, শ্বেতসার জাতীয় খাদ্যের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অধিক পানীয় অংশ। সৌরশক্তি দ্বারা উৎপাদিত হয়ে এটি উদ্ভিদ কোষে সঞ্চিত থাকে। দানা শস্য যেমন ভুট্টা, মিলেট, চাল, গম, রাই ইত্যাদি 70% শ্বেতসার থাকে। শুকনো সুটি জাতীয় পদার্থে শ্বেতসার থাকে 40%। শুকনো সুটি জাতীয় পদার্থে শ্বেতসার থাকে 40%। এছাড়া মূল ও কন্দ জাতীয় খাদ্যেও যথেষ্ট পরিমাণে শ্বেতসার পাওয়া যায়। সেদ্ধ শ্বেতসার মানব পুষ্টিতন্ত্রে সহজে পাচিত হয়ে গ্লুকোজ উৎপন্ন করে। দ্বিতীয় নম্বরে আসবো ডেক্সট্রিন। তো ডেক্সট্রিন জিনিসটা কি না, শ্বেতসার পরিপাকের মধ্যবর্তী পর্যায়ে এটি উৎপন্ন হয়। প্রাণী ও উদ্ভিদ জগতে বিপাকজাত পদার্থরূপে পাওয়া যায়। এছাড়া অঙ্কুরিত বীজে প্রচুর পরিমাণে ডেক্সট্রিন পাওয়া যায়। আটা ও ময়দা তৈরি খাদ্যে যখন বাদামি করে তৈরি করা হয় অথবা পাউরুটি সেকা হয় তখন শ্বেতসার সহজপাচ্য ডেক্সট্রিনে পরিণত হয়। শ্বেতসার অপেক্ষা ডেক্সট্রিন অধিক সহজপাচ্য, সেই জন্য কাঁচা পাউরুটির তুলনায় সেকা পাউরুটি সহজে হজম হয়। তবে ডেক্সট্রিন কার্বোহাইড্রেটের গুরুত্বপূর্ণ অংশ নয়। তো পরীক্ষায় আসে যে কাঁচা পাউরুটির তুলনায় সেকা পাউরুটি সহজে কি করে হজম হয়। ঠিক আছে, তুমি এইভাবেই লিখবে যে শ্বেতসার অপেক্ষা ডেক্সট্রিন অধিক সহজপাচ্য, সেই জন্য কাঁচা পাউরুটির তুলনায় সেকা পাউরুটি সহজে হজম হয়। তবে ডেক্সট্রিন হচ্ছে যে কার্বোহাইড্রেটের গুরুত্বপূর্ণ অংশ নয়। নেক্সট আসবো গ্লাইকোজেন। তো গ্লাইকোজেন প্রাণীর শ্বেতসার বলা হয়। ঠিক আছে, গ্লাইকোজেন প্রাণীর যে শ্বেতসার বলা হয়। প্রয়োজনে অতিরিক্ত গ্লুকোজ অণু পরস্পরের যুক্ত হয়ে গ্লাইকোজেন গঠন করে। যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন সঞ্চিত থাকে। প্রাণীদের যকৃতে খুব বেশি পরিমাণে এবং পেশিতে সামান্য পরিমাণে গ্লাইকোজেন জমা থাকে। গ্লাইকোজেন আদ্রবিশিষ্ট হয়ে গ্লুকোজে পরিণত হয়। খুব বেশি পরিমাণ গ্লাইকোজেন শরীরে জমা থাকতে পারে না, মাত্র 350 গ্রাম গ্লাইকোজেন জমা থাকে। যকৃতের গ্লাইকোজেন শরীরে সমস্ত কোষকে এবং পেশির গ্লাইকোজেন শুধুমাত্র পেশি কোষকে শক্তি সরবরাহ করে। ঠিক আছে, তো শরীরে গ্লাইকোজেন সঞ্চয় শারীরিক স্বাস্থ্য, মৌল বিপাক হার এবং খাদ্যের মানের উপর নির্ভর করে এই গ্লাইকোজেন। হ্যাঁ, তো 4 নম্বরে আসবো সেলুলোজ। সেলুলোজ জিনিসটা কি না, গ্লুকোজের 1,4 গ্লাইকোসাইডিক বন্ধনীর একটি দ্বিশৃঙ্খল যৌগ হলো সেলুলোজ। সেলুলোজের অর্থাৎ অ্যামাইলেজ ভিটা বন্ধন, আলফা বন্ধন জলে দ্রবীভূত হয় না। মানব পুষ্টিতন্ত্রে সেলুলোজ পরিপাক হয় না, কারণ অদ্রাব্য এই যৌগ পরিপাক করার কোনো উৎসেচক মানব পুষ্টিতন্ত্রে থাকে না। সাধারণত কাগজ, কাপড়, তুলো, ঘাস পাতা ইত্যাদি সেলুলোজের উৎস। সেলুলোজ অদ্রাব্য হলেও এর কিছু কিছু অংশ ক্ষারীয় দ্রবণে দ্রবীভূত হয়, যেমন হেমিসেলুলোজ,
যেমন হেমিসেলুলোজ, ঠিক আছে। হেমিসেলুলোজ হলো শ্বেতসার, সেলুলোজ ও পেকটিন জাতীয় বস্তু ব্যতি রেখে এমন কতগুলি বস্তু যৌগ বা জলে অদ্রাব্য কিন্তু ক্ষারীয় দ্রবণে দাব্য। বর্তমানে গবেষণায় পুষ্টিবিজ্ঞানীরা দেখিয়েছেন যে হেমিসেলুলোজের কিছুটা অংশ মানব পুষ্টিতন্ত্রে পাচিত হয়। শারীরবৃত্তীয় কাজে হেমিসেলুলোজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। তো সেলুলোজে হেমিসেলুলোজ। হ্যাঁ, দ্বিতীয় নম্বরে আসবো পেকটিন। পেকটিন কি না, 1825 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হেনরি ব্রেক ব্রেক ননেট টক জাতীয় ফলে এই উপস্থিতি লক্ষ্য করেন। আপেল, পেয়ারা, তাল, কমলা লেবু, আঙুর ও অন্যান্য টক জাতীয় ফল পেকটিনের প্রধান উৎস। কাঁচা ফলের পেকটিন পাওয়া যায়, কিন্তু ফল পেকে গেলে উৎসেচক পেকটিনেজের বিক্রিয়ায় পেকটিন ভেঙে যায়। পেকটিন খাদ্যের একটি প্রাকৃতিক উপাদান, সবজি ও ফলের মাধ্যমে এটি শরীরে গৃহীত হয়। নেক্সট আসবো তৃতীয় নম্বরে গাম, ঠিক আছে। গাম জিনিসটা কি? গাম হলো একটি কোষীয় পদার্থ যা ঠান্ডা অথবা গরম জলে আঠালো চটচটে দ্রবণ তৈরি করে। অধিকাংশ গামী স্টার্চ, পেকটিন ও সেলুলোজ জাতীয় যৌগিক শর্করা সাধারণত খাদ্যের গঠন, জলীয় অংশের ধারণ ও পুনরায় জল সংযোজনের জন্য এটি ব্যবহৃত হয়। আইসক্রিম ও স্যালাডের অলঙ্করণে, সেঁকা দ্রব্যের জলধারণে, চিজের আকার গঠনে, সসের ঘনত্ব তৈরি করতে, চকোলেট ও দুধের আঠালো পদার্থে পরিণত হওয়া প্রতিরোধ করতে বাণিজ্যিকভাবে গাম ব্যবহৃত হয়। নেক্সট আসবো ডায়েটারি ফাইবার। তো ডায়েটারি ফাইবার সম্বন্ধে আমি তোমাদেরকে ডিটেলসে পড়াবো, কারণ এই ডায়েটারি ফাইবার থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে যে ডায়েটারি ফাইবার অর্থাৎ খাদ্যতন্তু কাকে বলে, খাদ্যতন্তু কয় প্রকার, ঠিক আছে। খাদ্যতন্তুর কয়েকটি উদাহরণ দাও, খাদ্যতন্তুর কাজ কি। তো এগুলো পরীক্ষায় আসে, সেই জন্য খাদ্যতন্ত্রটা একটু আমি তোমাদেরকে ডিটেলসে একটু বোঝাবো। তাহলে খাদ্যতন্তু ডায়েটারি ফাইবার কাকে বলছি না, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের মধ্যে যেগুলি উৎসেচকের ক্রিয়ায় পৌষ্টিক নালীতে পাচিত হয় না সেগুলিকে ডায়েটারি ফাইবার বলি, ঠিক আছে। তো এর রাসায়নিক উপাদান কি না, বিভিন্ন প্রকার শস্যদানার খাদ্যবস্তুতে পাওয়া যায়, ঠিক আছে। আর হচ্ছে যে খাদ্যতন্ত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, গাম, মিউসিলেজ প্রভৃতি। এগুলো হচ্ছে যে রাসায়নিক উপাদান। এগুলি প্রত্যেকটি পলিস্যাকারাইড জাতীয় এগুলো সবই, ঠিক আছে। তো খাদ্যতন্তু প্রকারভেদ, খাদ্যতন্তুকে কয় ভাগে ভাগ করা হয়? সাধারণত খাদ্যতন্তুকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি জলে দ্রবণীয় খাদ্যতন্তু, একটা হচ্ছে জলে অদ্রবণীয় খাদ্যতন্তু। জলে দ্রবণীয় খাদ্যতন্তু কাকে বলছি না, এই ধরনের খাদ্যতন্তুগুলি সহজেই জলে দ্রবীভূত হয়। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো পেকটিন, গাম বা গঁদ, মিউসিলেজ ইত্যাদি, ঠিক আছে। এগুলি মলে জীবাণুর বৃদ্ধি প্রতিহত করে। এছাড়া এগুলি অন্ত্রে গ্লুকোজ শোষণ হ্রাস করে এবং সিরামে কোলেস্টেরল কমায়, ঠিক আছে। দ্বিতীয় নম্বর আসবো জলে অদ্রবণীয় খাদ্যতন্তু কাকে বলে না, এই ধরনের খাদ্যতন্তুগুলি জলে দ্রবীভূত হয় না। তো এই প্রকার খাদ্যতন্তুকে জলে অদ্রবণীয় খাদ্যতন্তু বলে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সেলুলোজ আর হচ্ছে যে হেমিসেলুলোজ। তো এই দুটো হচ্ছে যে জলে অদ্রবণীয় খাদ্যতন্তু। এগুলি মলের জল ধারণ করে রাখে এবং মলের পরিমাণ বাড়ায়, ফলে দেহ থেকে মল নির্গমন সহজতর হয়, কোষ্ঠবদ্ধতা দূরীভূত হয়। এরপর আসবো খাদ্যতন্তুর কাজ বা ভূমিকা, ঠিক আছে। এক নম্বরে আসবো বিচলন নিয়ন্ত্রণ কীভাবে করে না, আমাদের পুষ্টিনালীর স্বাভাবিক বিচলন খাদ্যতন্তু দ্বারা নিয়ন্ত্রিত হয়। এর ফলে পুষ্টিনালীর গাত্রতল বরাবর রক্ত সরবরাহ যথাযথ থাকে। নেক্সট দ্বিতীয় নম্বরে আসবে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ। খাদ্যতন্তু কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ কীভাবে করে না, পুষ্টিনালী থেকে খাদ্যের অপাচ্য অংশের বহিষ্করণ খাদ্যতন্তু বিশেষভাবে সাহায্য করে, ফলে কোষ্ঠকাঠিন্য দূরীভূত হয়। তৃতীয় নম্বরে আসবো জল ধারণের কাজ না, কী করে না, খাদ্যতন্তু জল ধরে রেখে পাকস্থলীর সান্দ্রতা বজায় রাখে। তো নেক্সট আসবো বর্জ্য পদার্থ নিষ্কাশন কীভাবে করে না, খাদ্যের অপাচিত ও অশোষিত অংশ মলরূপে রেচিত হতে সাহায্য করে। নেক্সট আসবো ক্যান্সার প্রতিরোধক, খাদ্য পরিপাক ও অপাচ্য অংশের দেহ থেকে মলরূপে নিষ্কাশনে সাহায্য করে।
ফলে কোষ্ঠকাঠিন্য, অর্শ, ফিস্চুলা, হৃদযন্ত্রের ক্যান্সার ও মলাশয়ের ক্যান্সারের মতো যন্ত্রণাদায়ক রোগের সম্ভাবনা দূরীভূত হয়। নেক্সট আসবো হৃদরোগ প্রতিহতকারী। জিনিসটা কি না, রক্তের ক্ষতিকারক লাইপোপ্রোটিন অর্থাৎ এলডিএল এর পরিমাণ কমিয়ে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের বৃদ্ধি প্রতিহত করে এবং হৃদরোগের হাত থেকে রক্ষা করে। নেক্সট স্থূলতা প্রতিরোধ। তো খাদ্যতন্তু মেদ বৃদ্ধির পরিমাণ কমিয়ে স্থূলতার প্রতিরোধ করতে সাহায্য করে। হ্যাঁ। নেক্সট পিত্তথলি ও বৃক্কে পাথর সৃষ্টিতে বাধা। খাদ্যতন্তু কি করে না, পিত্তথলি ও বৃক্কে পাথর সৃষ্টিতে বাধা দেয়। নেক্সট রক্তাল্পতা প্রতিরোধ। খাদ্যতন্তু কি করে না, পার্নিসিয়াস রক্তাল্পতা ও থাইরয়েড গ্রন্থি স্বাভাবিকতা প্রতিরোধে খাদ্যতন্তু সাহায্য করে। নেক্সট 10 নম্বরে বিষক্রিয়া হ্রাস। তো খাদ্যতন্তু খাদ্যের মধ্যে উপস্থিত ক্ষতিকারক পদার্থগুলিকে মলের সঙ্গে মিশ্রিত করে, নিষ্কাশন করে এবং শরীরকে বিষক্রিয়া হাত থেকে রক্ষা করে। এরপর আসবো দৈনিক প্রয়োজনীয়তা অর্থাৎ খাদ্যতন্তুর দৈনিক প্রয়োজনীয়তা। প্রতিদিন খাদ্য তালিকায় তন্তু জাতীয় খাদ্য থাকা একান্ত প্রয়োজন। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির খাদ্যে প্রতিদিন 4 থেকে 7 গ্রাম পার ডে তন্তু থাকা প্রয়োজন। খাদ্যতন্তুর অভাবজনিত ফল। খাদ্যতন্তুর অভাবে কি হয় না, অ্যাথেরোস্ক্লেরোসিস ও ইসচেমিক হৃদরোগের সম্ভাবনা থাকে, রক্ত শর্করার পরিমাণ বৃদ্ধি পায়, মলাশয়ের অসুখ ও কোলন ক্যান্সার হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়, পুষ্টিতন্ত্রের কাজে বিঘ্ন ঘটে, শরীরে বিষক্রিয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। আধিক্যজনিত ফল। খাদ্যতন্তু যদি অধিক পরিমাণে আমাদের শরীরে প্রবেশ করে কি হবে না, অতিরিক্ত তন্তু খাদ্য পরিপাকে ও শোষণে বাধা দেয়। এর ফলে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক হয় না। খাদ্যের খনিজ লবণ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস শোষণে বাধা দেয়। অতিরিক্ত তন্তু বদহজম ও পেটের অসুখের কারণ হয়। তো এই হচ্ছে যে 1 নম্বরে আলোচনা করেছিলাম হোমোগ্লাইকেন। এবার 2 নম্বরে আলোচনা করব হেটারোগ্লাইকেন। ডেফিনেশন কি না, যেসব বহু শর্করা 2 বা ততোধিক একক শর্করা দ্বারা গঠিত তাদের হেটারোগ্লাইকেন বলে। ঠিক আছে। তো হেটারোগ্লাইকেনের উদাহরণ কি না, হায়ালুরোনিক অ্যাসিড। এটি ডি গ্লুকোরোনিক অ্যাসিড এবং এন অ্যাসিটাইল ডি গ্লুকোসেমাইন শর্করা অণু দ্বারা গঠিত। মানবদেহে যোগ কলা ও ত্বকে এটি পাওয়া যায়। এটি পিচ্ছিলকারক পদার্থ এবং ঘাত প্রশমক হিসেবে কাজ করে। নেক্সট আসবো কন্ড্রোয়েটিং সালফেট। জিনিসটা কি না, এটি ডি গ্লুকোরোনিক অ্যাসিড এবং এন অ্যাসিটাইল ডি গ্যালাক্টোসেমাইন সালফেট নামক শর্করা অণু দ্বারা গঠিত। এটি তরুণাস্থিতে পাওয়া যায়। অস্থি ও তরুণাস্থিতে প্রস্তুতিতে এবং দেহে ক্যালসিয়াম সঞ্চয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। নেক্সট হেপারিন। এটি ডি গ্লুকোরোনিক অ্যাসিড, এল আইডুরোনিক অ্যাসিড এবং এন সালফো ডি গ্লুকোসেমাইন শর্করা দ্বারা গঠিত। মাস্ট কোষ ও রক্তে পাওয়া যায়। রক্ত তঞ্চক হিসাবে কাজ করে। নেক্সট আসবো ফাংশন অফ পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড প্রথম কাজ হচ্ছে তাপশক্তির সরবরাহ। শরীরকে সুস্থ স্বাভাবিক কার্যক্ষম রাখতে 40 থেকে 50% তাপশক্তি সরবরাহ করে থাকে এই পলিস্যাকারাইড। 2 নম্বর কাজ শক্তি সঞ্চয়। পলিস্যাকারাইড অতিরিক্ত শ্বেতসার ভবিষ্যতের জন্য শক্তি সঞ্চয় করে রাখে। 3 নম্বরের কাজ ভিটামিন সংশ্লেষণ। পলিস্যাকারাইড অন্ত্রে বি গোষ্ঠীর ভিটামিন তৈরিতে সাহায্য করে। 4 নম্বরে হচ্ছে ক্ষুধা নিবারণ। পলিস্যাকারাইড পাকস্থলীতে অনেকক্ষণ অবস্থান করায় ক্ষুধা বোধ প্রতিহত করে। 5 নম্বরে হচ্ছে যে কোষ গঠন। পলিস্যাকারাইড কোষ প্রাচীর ও আবরক কোষ গঠনে প্রধান ভূমিকা পালন করে। 6 নম্বরে হচ্ছে যে তরলের ঘনত্ব। পলিস্যাকারাইড তরল পদার্থের জলীয় অংশ শোষণ করে তরলের ঘনত্ব বৃদ্ধি করে। 7 নম্বরে আসবো সাইটোপ্লাজমের উপাদান। পলিস্যাকারাইড সাইটোপ্লাজমের দানাময় পদার্থরূপে কোষের ভিতরে অবস্থান করে। এরপর আসবো পলিস্যাকারাইডের ডেইলি রিকোয়ারমেন্ট। তো শারীরিক পরিশ্রমের উপর নির্ভর করে যৌগিক শর্করা শ্বেতসার গ্রহণের পরিমাণ আইসিএমআর এর সুপারিশ মতো প্রতিদিন মোট 40 থেকে 50% তাপশক্তি উৎপাদনে সমতুল্য পরিমাণ হওয়া উচিত। গর্ভবতী ও প্রসূতি মায়েদের ক্ষেত্রে
অতিরিক্ত 10 থেকে 15% তাপশক্তি শ্বেতসার জাতীয় খাদ্য থেকে গ্রহণ করা প্রয়োজন। এরপর আসবো অভাবজনিত ফল। পলিস্যাকারাইডের অভাবে কোষ প্রাচীর ও কোষের আবরক ক্ষতি হয়, তাপশক্তির অভাবে কাজ করার ক্ষমতা হ্রাস পায়, কোষের বিভাজন ও বৃদ্ধি ব্যাহত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। এর আধিক্যজনিত ফল, যদি প্রচুর পরিমাণে যদি পলিস্যাকারাইড আমাদের শরীরের মধ্যে ঢুকে কী ক্ষতি করে না, অতিরিক্ত শ্বেতসার জাতীয় যৌগিক শর্করা চর্বিতে পরিণত হয়ে শরীরে জমা হয়। এর ফলে ওজন বৃদ্ধি পায় ও স্থূলতা রোগের প্রাদুর্ভাব ঘটে, হাঁটা চলা কাজ করার ক্ষমতা হ্রাস পায়, গেঁটে বাত ও উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের মতন জটিলতার সম্ভাবনা দেখা দেয়। এরপর আসবো বিজারিত হওয়ার ক্ষমতা উপর নির্ভর করে, বিজারিত হওয়ার ক্ষমতার উপর নির্ভর করে কার্বোহাইড্রেট শর্করাগুলি দুটি ভাগে বিভক্ত, যথা বিজারণধর্মী শর্করা আর এক নম্বর বিজারণধর্মী শর্করা, দ্বিতীয় নম্বর অবিজারণধর্মী শর্করা। একটা রেডিউসিং সুগার, একটা নন রেডিউসিং সুগার। তো পরীক্ষায় আসে যে বিজারণধর্মী শর্করা ও অবিজারণধর্মী শর্করা কাকে বলে। যদি পরীক্ষায় আসে তোমরা এই ডেফিনেশনটাই লিখবে। হ্যাঁ, দিস ইজ জেনুইন ডেফিনেশন। ডেফিনেশন কি না, শর্করা অণুর অ্যালডিহাইড মূলক অথবা কিটোন মূলকটি যখন মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ অন্য কোনো পদার্থের সঙ্গে যুক্ত থাকে না, তখন তাকে বিজারিত শর্করা বলে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ ইত্যাদি। এরপর আসবো নন রিডিউসিং সুগার, অবিজারণধর্মী কাকে বলে, যে সকল শর্করার অ্যানোমেরিক হাইড্রোক্সিল মূলক এক অণু জল প্রতিস্থাপন করে যুক্ত হয় এবং অ্যালডিহাইড ও কিটোন মূলক অন্য কোনো পদার্থের সঙ্গে যুক্ত থাকে, সেই সকল শর্করাকে অবিজারণধর্মী শর্করা বলে, যেমন সুক্রোজ এই জাতীয় শর্করার উদাহরণ। ঠিক আছে, তো এখানে লেখা আছে অ্যানোমেরিক হাইড্রোক্সিল। অ্যানোমেরিক হাইড্রোক্সিল জিনিসটা কি না, সরল শর্করার মুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন মূলক যখন একই অণুর অন্য কোনো কার্বনের হাইড্রোক্সিল মূলক থেকে হাইড্রোজেন গ্রহণ করে দ্বিযোজী বন্ধনীকে একযোজী বন্ধনীতে পরিণত করে, তখন সেই আলফা বা ভিটা সি এর অক্সিজেন যে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, সি এর অক্সিজেন কার্বনের অক্সিজেন যে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয় ও এইচ গ্রুপ তৈরি করে, সেই হাইড্রোক্সিল মূলককে অ্যানোমেরিক হাইড্রোক্সিল মূলক বলে। ঠিক আছে, এরপর আসবো রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স বা আরডিএ। তোমাদের পরীক্ষায় আসে যে আরডিএ ফুল ফর্ম কী, লিখবে রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স, অর্থাৎ কার্বোহাইড্রেটের খাদ্য সংক্রান্ত অনুমোদনের সুপারিশ। ঠিক আছে, তো একে বলে আরডিএ। তো কার্বোহাইড্রেট কীভাবে তোমরা গ্রহণ করবে, একটা শিশুর ক্ষেত্রে, একটা কিশোর কিশোরীর ক্ষেত্রে, বালক বালিকাদের ক্ষেত্রে, প্রাপ্তবয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের ক্ষেত্রে কীভাবে তোমরা গ্রহণ করবে সেটা আমি এখানে উল্লেখ করেছি। তো পুষ্টি যথাযথভাবে লাভ করার জন্য সমস্ত খাদ্য উপাদানগুলি শারীরিক প্রয়োজন অনুযায়ী খাদ্যের উপস্থিতি থাকা দরকার। প্রতিদিন খাদ্যের দৈনিক চাহিদা অনুযায়ী উপাদানগুলি যে পরিমাণে উপস্থিত থাকা অপরিহার্য বলে পুষ্টি বিশেষজ্ঞ সংস্থা সুপারিশ করে থাকেন, সেই পরিমাণকে আরডিএ বা খাদ্য সংক্রান্ত অনুমোদন সুপারিশ বলা হয়। ঠিক আছে, সময়ের সঙ্গে সঙ্গে আরডিএ পরিবর্তিত হয়ে আধুনিকতম হয়। তো বিভিন্ন বয়স সে কার্বোহাইড্রেট দৈনিক চাহিদা, ঠিক আছে, 2010 খ্রিস্টাব্দে আইসিএমআর সুপারিশ অনুযায়ী বলা হয়েছে যে যেসব বয়স 1 থেকে 2 মাস, তো তাদেরকে 40 থেকে 50% মোট তাপশক্তির শতকরা হিসেবে দেওয়া উচিত। যাদের বয়স 1 থেকে 6 বছর, তাদেরকে 40 থেকে 50% মোট তাপশক্তির শতকরা হিসেবে দেওয়া উচিত। বালক বালিকা ও কিশোর কিশোরীদের ক্ষেত্রে 50 থেকে 60% মোট তাপশক্তির শতকরা হিসেবে দেওয়া উচিত। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 50 থেকে 60% মোট তাপশক্তির শতকরা হিসেবে দেওয়া উচিত। বৃদ্ধ বৃদ্ধার ক্ষেত্রে কার্বোহাইড্রেট 50 থেকে 60% মোট তাপশক্তির শতকরা হিসেবে দেওয়া উচিত। তো এটাই হচ্ছে কার্বোহাইড্রেটের আরডিএ। এখানেই থাক, এখানেই শেষ করলাম। তো কার্বোহাইড্রেটের বাকি অংশটা পরের ক্লাসে আমি তোমাদের বোঝাবো।